প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি এবং আমেরিকার রাজনীতি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। যেহেতু দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন, যেই নির্বাচন ঘিরে অসংখ্য মানুষ দীর্ঘদিন যাবৎ আশায় বুয়াসতি বেঁধেছেন সেই নির্বাচন। আর এই নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের যুক্তরাষ্ট্রের কমিউনিটির প্রিয় মুখ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব নূর আমিনকে। জনাব নূর আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদের যারা এখন শুনবেন বা আগামীতে ফেসবুক, ইউটিউবে শুনবে তাদের জন্য ধন্যবাদ, অগ্রিম শুভেচ্ছা। সেই সাথে আমি আরেকটু অগ্রিম শুভেচ্ছা দিতে চাই জি। যারা ইলেকশনে আইদার আওয়ামী লীগ, সরি বিএনপি, প্রতিপক্ষ সবসময় আওয়ামী লীগকে ভাবতে অসুবিধা নেই। জামায়াত ওরা বিএনপি, হুম। যেই ক্ষমতা আসুক তাদেরকে অভিনন্দন, আপনারা দেশের জন্য কাজ করবেন। প্লিজ, আমরাও চাই দিন শেষে আমাদের দেশটা বিজয়ী হোক। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি যেই দলই হোক না, দিন শেষে দেশটা, দেশের মানুষ বিজয়ী হোক। অনেক ধন্যবাদ, আপনি খুব চমৎকার একটি কথা দিয়ে শুরু করেছেন। আচ্ছা, সবকিছু মিলিয়ে প্রায় 17-18 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি আমরা, কারণ 14, 18, 24-এ যে নির্বাচন হয়েছে, যেই অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এরপর একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশায় বসতি বেঁধেছেন অনেকেই, বিশেষ করে এই 24-এর গণ আন্দোলনের পর। কি মনে হচ্ছে? একদম দরজায় যে কড়া নাড়া কথা না, সেটাই হচ্ছে এখন। কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। নির্বাচন বাংলাদেশের মানুষের একটা আনন্দ মুখরও বলতে পারেন, আর প্রত্যাশিত আতঙ্কেরও বলতে পারেন। রাইট। কারণ আমাদের দেশে নির্বাচনে ক্ষমতার মোহের কারণে প্রচুর, অনেক আগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে নির্বাচনে ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য মানুষ মারামারি, একজন আরেকজনের সাথে বেপরোয়া ব্যবহার, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, মারা যেত। তো এই বছর এখনো তেমন অপ্রত্যাশিত কিছু হয়নি, আমি যতটুকু মনে করি। খুব বেশি হয়নি, বা 2-1টা ঘটনা হয়েছে। 2-1টা ঘটনা ঘটছে, ওটা আপনার আগের তুলনায় তেমন একটা বলা যায় না, রাইট বলতে পারেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন ভালোই হবে, কিন্তু আপনি নির্বাচন ভালো হবে বা হচ্ছে বলে চোখ বন্ধ করে থাকতে পারেন না। না, দেশের যে অবস্থা, দেশের যারা ভালো চায় না, এতদিনের শোষণকারী, তারা কিন্তু বসে নেই। অনেকে মনে মনে ভাবতেছেন যে ও আওয়ামী লীগ তো নেই, তাদেরকে আপনার অনেক থানা, ওয়ার্ড পর্যায়ের কোনো কর্মী পর্যন্ত নেই, তারা পালাইছে বাংলাদেশ থেকে বা কোথাও আছে, জেলে আছে, ইন্ডিয়া গেছে, এখানে আছে। কিন্তু না, ইন্ডিয়া তো বসে নেই। আওয়ামী লীগের কর্মীর পক্ষ নিয়ে, ওই হাসিনার পক্ষ নিয়ে ইন্ডিয়া কিন্তু বসে নেই, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো যারা ভাইরা আওয়ামী লীগ করেন অথবা এগেন দেখছেন আওয়ামী লীগ, যারা বিএনপি করে বা জামায়াত করেন, আসলে আওয়ামী লীগ আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে, এটা ভুলতে পারতেছে না আমরা। আপনি খেয়াল করবেন, যারা নাকি আপনার সাথে খারাপ ব্যবহার করে বেশি, তার ব্যবহার, তার আচরণ, তার নাম, এগুলো মাথায় আসে বেশি। একদম পারফেক্ট। স্পেশালি ব্যক্তিগতভাবে আমার জানা, আমার ফ্যামিলির খুব কাছের লোক আওয়ামী লীগ দ্বারা অনেক নির্যাতিত হয়েছে, প্রচুর। আমি খুব দুঃখিত। আমি জীবনে আওয়ামী লীগকে ক্ষমা করতে পারতেছি না। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা চোখ বন্ধ করে বসে রাখতে পারি না। তো নির্বাচন যখন ঘনিয়ে আসতেছে, তখন আমাদের সতর্ক থাকা উচিত, অনেক সতর্ক থাকা উচিত, যার ফলে আমরা কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটুক, নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা হওয়ার শেষে আমি সবচেয়ে খুশি হব যে 13 তারিখে যদি যে কোনো দলই আসুক, আমরা 13 তারিখে উপভোগ করতে পারি। বাহ বাহ, আমরা চাই একটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, যেটা আপনি বললেন, এমন কোনো ঘটনা না ঘটুক। দিন শেষে আবারও বলছি, দেশের মানুষ বিজয়ী হোক। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, এর আগে আমরা ছোটবেলায় দেখেছি যে বিএনপি জামায়াত অ্যালায়েন্স, এবার এই কথাটা আবারও বলতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে, এবারে নির্বাচনে আওয়ামী লীগ নেই, বাট বিএনপি জামায়াতের যে প্রতিদ্বন্দ্বিতা ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে, এক এক সময় এক এক রকম আমরা
ডিফারেন্ট কিছু আমরা ইনসিডেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে আমি প্রথমে বিএনপিটা শুনতে চাইবো। বিএনপির যে তারেক রহমানের প্রতি মানুষের প্রত্যাশা ছিল, বিএনপির প্রতি যে প্রত্যাশা ছিল, তারা কি আদৌ সরকার গঠন করতে পারবে কিনা? এবং জামায়াতের প্রতি অনেক মানুষের আমরা জনপ্রিয়তা বেশি দেখতে পাচ্ছি আগের তুলনায়। এরকম জামাতের জোয়ার কখনো দেখিনি আগে। জামাতের প্রতি কেমন আপনার জামাত কি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা? আগে একটু বিএনপি নিয়ে বলবেন, পরে জামায়াত নিয়ে বলবেন। অবশ্যই বিএনপি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে, কারণ তাদের অভিজ্ঞতা আছে। অনেকে প্রশ্ন করতেছেন যে তারেক জিয়ার কোনো অভিজ্ঞতা আছে কিনা, তারেক সাহেব এতদিন বাংলাদেশের বাইরে ছিলেন। তো আমি মনে করি হ্যাঁ, তার অভিজ্ঞতা আছে। সেটা হলো, আমি যেখানে এই দেশে বসবাস করি, নিউ ইয়র্ক সিটিতে আপনি দেখেন, আমরা রাস্তাতে হাঁটি, আমরা দেখতেছি কিভাবে আপনার গাড়ি, ময়লার পরিষ্কার করার কাজকর্ম, ট্রাফিক কিভাবে চলে, হাউ দে হ্যান্ডেল পুলিশ সিস্টেম, অ্যাম্বুলেন্স, এগুলো তো সে উনি ইংল্যান্ড থেকে বসে দেখে আসছে চোখের সামনে থেকে। তো আমি তো মনে করি সে কিছু শিক্ষা অর্জন করেছেন ওখান থেকে। সেই শিক্ষাটা সে কাজে লাগাতে পারে, এক। আর ২ নম্বর একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগ বিএনপির ভিতরে প্রচুর লোক আছে, তারা এই পূর্বে সংসদ ভবনে তারা গিয়েছিলেন, তাদের কাজের অভিজ্ঞতা আছে। তার মানে এই নয় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তার মানে এই নয় যে আবার জামায়াত পারবে না। জামায়াতের ভিতরে একটা সততার একটা টোন আমরা জানি যে সবসময় তারা ভালো। কারণ আমরা একসময় দেখেছি যখন জামায়াত ইসলামের সংসদ সদস্য ছিলেন বিএনপির আমলে, তখন পরবর্তী সরকার যখন আসে সবার বিরুদ্ধেই কমবেশ আপনার অনেক অভিযোগ ছিল। অভিযোগ পাওয়া গেছে, কিন্তু জামায়াতের নেতার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া যায় নাই। আচ্ছা, একটা কথা কিন্তু আমরা প্রায় শুনি যে বাংলাদেশের রাজনীতিবিদদের অনেক দুর্নীতির অভিযোগ, জামায়াতের নেতাদের কিন্তু এই অভিযোগটা কিন্তু নেই। জামায়াতের নেতার অভিযোগ না থাকার কারণ হইল, আমাদের দেশে যারা রাজনীতি করতেছেন তারা খুব একটা দেশপ্রেমিক না। সরি টু সে দ্যাট ওয়ে। তারা সবাই চিন্তা করে কিভাবে নিজের আখের গুছানোর জন্য পয়সা লুটপাট, ব্যাংকের লোন নেওয়া। আপনি একদিন শুনলে আশ্চর্য হবেন যে যারা নাকি, আমার এক বড় ভাই বলতেছিলেন যে আপনারা যারা নাকি টেন্ডারবাজি নিয়ে লাফালাফি মারামারি করতেছেন, কিন্তু শিক্ষার মাধ্যমে হোক, যোগ্যতার মাধ্যমে হোক, যিনি টপ লেভেলে বসা আছে, যে নিয়ে আপনাদের টেন্ডার দেবেন, সে হলো জামায়াতের লোক। সে শিক্ষা, অভিজ্ঞতা, যোগ্যতার কারণে উপরে চলে গেছে। আপনারা তো নিচে ওই পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, একজন একজনের হত্যা করতেছেন, মারতেছেন। তাহলে শিক্ষার অনেক প্রয়োজন আছে। সাথে সাথে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, মানুষ দুর্নীতি না করেও ধনী হওয়া যায় অবশ্যই। ও হালাল ভাবে, সৎভাবে ব্যবসা করে। আপনি দেখেন জামায়াত ইসলাম সমর্থিত বা জামায়াত ইসলাম দ্বারা পরিচালিত ইসলামী ব্যাংক একসময় বাংলাদেশের নাম্বার ওয়ান। শ্রেষ্ঠ ব্যাংক ছিলেন। এখন যখন নাকি এটার হাসিনার গ্রাস করলো, তখন জামায়াত ইসলাম আবার চলে গেল। তাহলে আপনার সততারও প্রয়োজন আছে। শুধু আপনার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, সেক্ষেত্রে আবার অনেকে দেখবেন বলে যে অভিজ্ঞতা মানে চুরি করার অভিজ্ঞতা। তো এটা দ্যাটস ব্যাড পার্ট। তো অভিজ্ঞতা শুধু থাকলেই হয় না, দেশের প্রতি ভালোবাসা রেখে দেশের জন্য কিছু করার অভিজ্ঞতাটা হলো আমাদের প্রয়োজন। জি, 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 খুবই ভালো কথা বলেছেন। এবং একটা জিনিস আপনি যেটা বললেন যে আপনার যদি কেউ অনিয়ম করে, দুর্নীতি করে, সেখানে তার মেধাটা অপচয় করতে হয়। এই মেধাটা যদি ভালো কাজে দেয়, দেশের জন্য ভালো। খুবই সুন্দর করে বলেছেন। আচ্ছা, বিএনপি শুনলাম, জামায়াত শুনলাম। এবার চমক দেখাচ্ছে, বেশ আলোচিত হচ্ছে এনসিপির তরুণ তুর্কিরা, স্পেশালি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ এবং আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি। এই তরুণদের নিয়ে এনসিপি যারা দায়িত্বে আছেন, এবং আলোচিত হচ্ছে বাংলাদেশে এর আগে রাজনীতিতে তরুণরা এইভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। ২৪-এর অভ্যুত্থানের পর দিয়ে একটা নতুন একটা পথ তৈরি হয়েছে। কেমন সম্ভাবনা দেখছেন, কি স্বপ্ন দেখছেন তাদের নিয়ে? তারা কি সম্ভব দেশকে পরিবর্তন করার একটা পরিবর্তন আনতে পারবে? পরিবর্তন আনতে পারলো কি পারলো না এটা আমি দেখবো না। আমি দেখবো, আপনি যেভাবে প্রশ্ন করেছেন, আমি তো বায়াসড হয়ে যেতে পারি। বায়াসড অর্থ আমি যেটা বলতে চাই, ওকে। আমি সবসময় তরুণদের ভালোবাসি। বাহ, বাহ। তো যার ফলে আমি সবসময় তাদের জন্য, তাদের দোয়া, Support, ভালোবাসা, right. সাপোর্ট, আপনারা যেটাই বলেন না কেন, তাদের প্রতি আমার এটা থাকবে। কারণ হলো, তরুণরাই দেশ গড়ুক। বয়স্ক যারা আছে তারা তো অনেক করছেন, আপনারা একটু নেন, রিটায়ারমেন্টে যান, তরুণদের সুযোগ দেন। এবং এই তরুণ, ওই তরুণ যারা রাস্তায় না নামলে, আপনার ২৪ বলেন, আপনার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই
তারেক রহমান লন্ডন থেকে আসা, সম্ভব হতো না। আমার ম্যাডাম তার জেল থেকে বের হওয়া সম্ভব হতো না। কত বড় ভাগ্য নিয়ে খালেদা ম্যাডাম মৃত্যুবরণ করেছেন, আপনি চিন্তা করতে পারেন? আহা আহা মানে মুসলিম বিশ্বের ইতিহাসে অন্যতম বড় হ্যাঁ, জানাজা। এরা জানাজা, I'm not talking about জানাজা, আমি talking about তার সম্মান নিয়ে। সে যদি এই দুষ্টু আওয়ামী লীগ হাসিনা যদি ক্ষমতায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করতেন, তখন কি হইতো? সেটাই। এই মানুষের সম্মানটা জানাজাও যাইতে পারত না না, মানুষ। না, না। যেহেতু আপনি জানাজার কথা বললেন। রাইট। আর তার খবরও কোথাও প্রচার হইতো না। তাহলে উনি ভাগ্য নিয়ে উনি দেখে যেতে পারছেন না। আমি কোন এক জায়গায় বলতেছিলাম যে যদি সাইদী সাহেবও দেখে যাইতে পারতো, আমার ভালো লাগতো হাসিনার পতনটা। যাই রাইট। হোক, এটা ডিফারেন্ট পার্ট। তো এই যে তরুণরা আমাদের একটা দেশ, স্বাধীন দেশ এনে দিল, আমরা কথা বলতে পারছি, যে আপনার সাথে কথা বলতেছি। আমরা তো পারতাম না এগুলো। রাইট। কারণ আজকে আপনার সাথে কথা বলছি, কালকে আমার দেশে ঝামেলা শুরু হয়ে যেত। রাইট, রাইট। এটা ভয় থাকতো হ্যাঁ, সবাই। তাহলে তরুণদের অবশ্যই আপনারা যারা আ ব্যক্তিগত আমি মনে করি, যেহেতু আমি আফটার 71 এ জন্মগ্রহণ করেছি। তো আমি 71 ততটা আমাকে টানে না। কিন্তু 24 আমাকে যতটা টানে। কারণ ২৪ আপনার নিজের দেখা। নিজে দেখা। আর রাইট। আপনি হয়তো আপনার পেশাগত কারণে রাস্তায় অনেক সময় টাইম স্কয়ার বলেন, নিউ ইয়র্কের এই জ্যাকসন হাইট বলেন, দেখেছেন আমাকে। আমি প্রচুর রাইট। মানুষের সাথে আপনি অনেক কাজ সময় করেছেন। দিছি, কাজ করছি, হ্যাঁ। অর্থ দিচ্ছি। যেভাবেই হোক আমি চেষ্টা করছি যে আপনি হ্যাঁ, এই আন্দোলন হাসিনার আমরা পতন হোক। দেখেছি আপনি কিভাবে সাপোর্ট হ্যাঁ, দিয়েছেন। হাসিনার পতন হোক। তাহলে আ আমি মাঝে, মাঝে করি, আপনার ৯০ এর গণ আন্দোলনের কথা মনে করি, তখন আমি ছোট ছিলাম। তারপরেও সেই যদি কিছু মনে করতে হয় দেশের জন্য, ৯০, আর সবচেয়ে উপরে হলো আমার ২৪। ২৪ এ স্পেশালি একটু ফ্যাসিনেটেড। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বললেন যে খালেদা জিয়ার মৃত্যু জানা যায় একটা প্রসঙ্গ এসে যায় আমাদের। সেটা হচ্ছে যে এই খালেদা জিয়াকে নিয়ে অসুস্থ হওয়ার পরে শেখ হাসিনা খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করতো। বয়স হয়ে গিয়েছে, বাঁচবে কয়দিন, মারা যাবে, এত কিছু। তার মেকআপ নিয়ে, আরো তার লিভার নিয়ে একটা মানে উনি নানাভাবে কৌশলে বুঝাতে চেয়েছেন যে উনি ড্রিংক-টিং করতো, এরকম কিছু। একটা মানুষকে, একটা বয়স্ক মানুষকে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে কথা বলতে, সত্যি কথা আমাদেরও খারাপ লাগতো যে রেসপেক্টটা আমরা দেখতাম না। এইটাকে আপনি আসলে দেখেন, আল্লাহ সৃষ্টিকর্তা কিন্তু মানুষকে একটা রিভেঞ্জ যেটা বলে প্রকৃতির যে প্রতিশোধ, এটাকে এমন কিছু বলবেন আপনি? অবশ্যই এটা প্রকৃতির বিচার। সৃষ্টিকর্তা মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না। ছেড়ে দেন না, সেটা তো হইলই। আরেকটা হলো মানুষকে এমন শিক্ষা দেয় যাতে ৩য়, ৪র্থ এর পরবর্তী জেনারেশন ওখান থেকে শিক্ষা পায়। আপনার আপনি যদি বড় পর্যায়ে থাকেন, আপনি প্রধানমন্ত্রী হন, কোন মিনিস্টার হন। যে মুহূর্তে আপনার ক্ষমতায় বসলেন, চেয়ারে বসলেন, মিনিস্টারিতে আর প্রধানমন্ত্রী মিনিস্টার, সমস্ত জনগণ আপনার। সবাই আপনার সবাই আপনার আপনার গুণগান করবে। আপনার লোক, আমরা দেশের বাসিন্দা। আর কোন মানুষকে আপনি এমন কথা বলতে পারেন না, যে কথা একজন আঘাতপ্রাপ্ত হয়। ম্যাডাম হয়তো তেমন আঘাতপ্রাপ্ত হইছে কি হইছে না জানি না। কিন্তু আমরা হইছে, বাট উনি প্রকাশটা করতো না। আমরা কি পরিমাণ আঘাত পাইছি। কত আজে-বাজে কথা ওনার মুখ দিয়ে এগুলো আসে না। এটা কিন্তু বলতে একটা কথা দেখেন, বলতে এমন হয়ে গেছিল একটা পর্যায়ে, ছোট্ট একটা কথার কারণে তার আজকে মানে গতি না, দেশ থেকে পালাইতে হইল। সেটাই। আর শুধু উনি না, উনার আন্ডা বাচ্চা যা আছে, ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতা নাই। আন্ডা বাচ্চা শব্দটা ভালো সব লাগছে। চলে গেছে। সব হ্যাঁ। চলে গেছে। বাট আমরা এটা বলতে পারি নেক্সট যিনি ক্ষমতায় বসবেন, এইসব কথা থেকে শিক্ষা নিবেন। যে এই ধরনের কথা আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা ভালো খারাপ প্রতিক্রিয়া হয়। এটা আমাদের কারোই উচিত না। ক্ষমতা পেলেই যে আমি মিসইউজ করব, এটা উচিত না। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে বলতেছিলাম এনসিপির তরুণ তুর্কিদের নিয়ে, ইয়ং জেনারেশন যারা নেতৃত্বে আসছেন, একটা আসন নিয়ে আমার ধারণা, আমার কাছে মনে হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় যেমন দেখি, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই বছর এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে কোনো আসনে এরকম আপনার মজা হয়েছে কিনা আমি জানি না। ঢাকার আট, ঢাকা মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, কি বলবেন এই আসলে এই দুজনের? এটা হচ্ছে অনেকে বলে যে আপনার কি বলে, যে ইঁদুর বিড়ালের খেলার মতো। সাপে নেউরে। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে ১ম দিকে আমি চিন্তা করতাম যে মির্জা আব্বাস ভাইয়ের ইলেকশনে না আসাটাই উচিত ছিল। মানে বয়স হয়ে গেছে গা। বিএনপির অনেক অন্যান্য জুনিয়র ইয়ং ছেলেপেলে আছে, তাদের দেওয়া হোক। বোঝা উচিত ছিল যে আচ্ছা, এই ছেলেদের সাথে আমি না লড়ি। আমার ছেলের বয়সী বা নাতির বয়সী। হ্যাঁ, নাতির বয়সে এরা কেউ লড়ুক। দেখি আমরা তো করছি, অনেক হয়েছে। আমরা অনেক সময় বলি না যে অনেক হয়েছে, আর এগুলো করব না। আর ওই প্রসঙ্গে আমি বলতেছিলাম যে সেটা হলো, আপনি ইলেকশনের সময় আপনি দেখবেন, আপনি হয়তো আপনার প্রতিদ্বন্দ্বী এনসিপি বলেন আর জামায়াতি বলেন, এমন কোন কথা আপনার বলা উচিত হবে না নির্বাচনের খাতিরে, ইলেকশনের খাতিরে, এটা বলে বক্তব্য, রেটরিক।
উল্টা কথা বলা জানেন, বলা উচিত না। হ্যাঁ, এগুলো আপনার না বললে এগুলো তো এড়াই যাওয়া উচিত। আপনার যোগ্যতা বলেন। আমার আপনি ঢোল আপনি নিজে পিটান যে আমি এই করবো সেই করবো এগুলো সেগুলো আমি ভালো। আমরা যেমন আমেরিকাতে কোনো লোক যদি ভোট চাইতে আসে, আমি তো অনেক ফান্ড রেজিং এ যাই। তখন যাওয়ার পরে আমরা তাদের প্রশ্ন করি যে আমি why I'm going to vote for you? আচ্ছা, আমি আপনাকে কেন ভোট দেব? রাইট, আপনি আমাদের জন্য কি করবেন? বাংলাদেশের মানুষের যারা নাকি আছেন তাদের এটাই মাথায় রাখা উচিত যে জনগণ আমাকে প্রশ্ন করতেছে আমি আপনাকে কেন ভোট দেব? সেই প্রশ্ন করুক আর না করুক আপনি নিজে থেকেই বলেন যে আমি আপনাদের জন্য এই করব। যখন আপনি বলবেন আপনাকে আমি একটা স্বর্ণের চাকা এনে দেব, আপনি হাউ ইউ গোইং টু গিভ দিস? হাউ ইউ রাইট, ডু ইট? রাইট। তো জনগণ বাংলাদেশের মানুষ হয়তো প্রশ্ন করতে ভয় পায় যে রাতের বেলা তার বাহিনী এসে নাকি আমারে মারধর করে। খুবই দুঃখজনক তো একটা ব্যাপার, রাইট। তাহলে আপনি নিজেই বলেন এর উত্তর দেন। ঠিক তেমনি যে আপনার আব্বাস সাহেব আর পাটুরিয়া সাহেব, পাটুরিয়ার ভাই বলি। তো ওকে, প্লিজ। আমাদের বয়স হ্যাঁ, আপনাদের ছোট হবে হয়তো। ছোট হবে, হ্যাঁ। তো পাটোয়ারি, তো আমি মনে করি আপনাদের এখনো সময় আছে। আপনারা সবাই সংযত হন। যার ঢোল শেষে পিটান। কারণ কি? আপনারা যদি উল্টাপুল্টা কোনো কাজ করেন, দেখবেন ৩য় ওই বলছি ১ম এই ভারত কিন্তু বসে নেই। রাইট, তাদের লোক দ্বারা যদি বাংলাদেশে ২, ৩, ৪ জায়গায় যদি কোনো একটা ঝামেলা বাড়ায় দিতে পারে, তখন দেখবেন আপনার নির্বাচন যে স্বপ্ন দেখতেছেন স্বপ্নে পুরাটাই চলে যাবে। তো রাইট। why do this? এবং সেই সাথে আরেকটা বলি সেটা হলো পাটোয়ারি ভাই বলেন আর মির্জা ভাই বলেন আপনারা সবাই একে অন্যকে স্নেহ এবং সম্মান করেন। রেসপেক্ট করতে আর হবে। রেসপেক্ট করেন। বাজে কথা বলার তো কোনো দরকার নেই। রাইট। এরা তো কারণ হচ্ছে কি আমরা এখানে ২ টা বিষয় আপনার সাথে আমি একটু সম্পূরকভাবে কথা বলি। সেটা হচ্ছে যে মির্জা আব্বাস একজন অভিজ্ঞ মানুষ। তিনি তাকে ছোট হিসেবে শেখাতে পারেন। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তার হচ্ছে সিনিয়র হিসেবে রেসপেক্ট করা উচিত। এটা খুবই ভালো কথা বলেছেন। আচ্ছা, আ সেনাবাহিনী নিয়ে অনেকে অভিযোগ করেছে। জামায়াত অভিযোগ করতেছে বা সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিএনপিকে ফেভার করতেছে। আবার বিএনপি কেউ বলতেছে জামাতকে ফেভার করতেছে। আসলে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একটু বলা উচিত। আশ্বস্ত করা উচিত মানুষকে যে না সেনাবাহিনী তাদের সঠিক কাজটাই করছে। সেনাবাহিনী আসলে আমাদের দেশের সম্পদ। যেমন আপনার জমি আছে, জমিতে ধান হয়, রাইট, চাউল হয়। আপনি এইভাবে চিন্তা করেন সেনাবাহিনী আমাদের দেশের সম্পদ। সেই সেনাবাহিনীকে বিগত সরকার শেখ হাসিনা নষ্ট করে ফেলছে। সেই নষ্টটা রিকভার করার জন্য তাদের সময় লাগবে। আমাদের সময় দেওয়া উচিত। আর যেকোনো কারণে শুধু সেনাবাহিনীকে আমরা দোষ না দেই। তাদের একটু সময় দিয়ে যে তারা they will come back. আমি মনে করি সেনাবাহিনী এখন partiality করার মতন কোনো আ সুযোগ নেই। সুযোগ দেখি না। কারণ হইলো আপনার বাংলাদেশের মানুষ এখন নট অনলি বাংলাদেশ, সারা দুনিয়ার মানুষই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ এখন অনেক সচেতন। আপনি কাউকে ওই সেনাবাহিনী বলেন, কোন পলিটিক্যাল লিডারই বলেন। আ মিথ্যা কথা বা ওই উল্টা-পুল্টা কথা বলে মানুষকে আর ওইদিন শেষ। ওইদিন শেষ। ওইদিন আর সুযোগ ওইদিন নেই। আর ওই সুযোগ আর নেই। তো তারপরে আমি আ উভয় পক্ষ যারা জামায়াত ইসলাম বলেন আর বিএনপি বলেন, সেনাবাহিনীকে এত দোষারোপ করাটা ঠিক হবে না। দেশের জন্য। হ্যাঁ, এটা করা উচিত নয় আমাদেরকে। তাদের সুযোগ দিতে হবে। তাদের সুযোগ দিতে হবে। You can watch, রাইট, তাদেরকে আপনি ফলো করেন। রাইট। এবং আমরা এই নির্বাচনটা আমার বিশ্বাস তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে হ্যাঁ। পারবে। জি। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ এটা অনেক মানে সবার প্রশ্ন যে এবারে নির্বাচনে আওয়ামী লীগ নেই। আবারও বলছি স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসের অন্যতম পুরনো দল তারা নির্বাচনে নেই। নির্বাচনের যে না থাকার কারণে ২৪শে গণ অভ্যুত্থানের পরে তারা দেশের বাইরে চলে গেলেন। নেতৃত্ব নেই, সবকিছু মিলিয়ে তাদের মধ্যে একটা হাহাকার। আপনার কি মনে হয় নির্বাচনের পর থেকে মানে আওয়ামী লীগের শেষের শুরু হলো মানে একটা শেষ হয়ে যাচ্ছে একটা দল এরকম কিছু? আপনি সুন্দরভাবে বলছেন। মিলিয়ন ডলার কোয়েশ্চেন। হ্যাঁ, শেষের শুরু হলো। হ্যাঁ। ভাই আওয়ামী লীগের বাবাকে জানেন নাকি? আওয়ামী লীগের বাবা হইলো ভাসানী খান। মাওলানা ভাসানী, হ্যাঁ। তো মাওলানা ভাসানী নাম নাই। এই তো বাংলাদেশে। আহা! তো আমি একটা ছোট মানুষ ৭১ এ জন্মগ্রহণ করি নাই, ভাসানী তো প্রশ্ন ওঠে না। তারপরে আমি ভাসানীর সমর্থন করি, ভালো জানি। তার ইতিহাস পড়ার চেষ্টা করি। আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না। যদি এই মানুষ সন্দেহ করতেছে, খুব ভয় পাইতেছে যে বিএনপি যদি তাদেরকে পুনর্বাসন না করে। স্পেস দেয় হ্যাঁ, বিজয়ী হলে। বিজয় হলে পুনর্বাসন কিভাবে করবে বিএনপি? আমরা তো শুনতেছি যে মাঝে মির্জা ভাই এখানে সেখানে বলতেছে যে আপনাদের কোনো কিছু হবে না। অন্যায়ভাবে আমরা দেখব। আপনার কেসগুলি আমরা দেখব। আবার তারেক সাহেব বলতেছেন যে আপনার দেশের মানুষ যদি চায়, তো আমি কিছুক্ষণ আগে আপনার বললাম যে মানুষকে বোকা বানানোর ওইদিন শেষ। আপনার মনের কথাটাকে আপনি যদি বলেন দেশের মানুষ যদি চায়,
ডোন্ট ট্রাই টু মেক আস ফুল। দেশের মানুষ চাইলেও তো আপনার 2400 অভ্যুত্থান হতো না। এগুলোতে আমরা 2400 অভ্যুত্থানে এসব লোককে আমরা জুতা পিটা করতে পারেন না। ডু নট ডু ইট। এগুলো যদি ইলেকশনে আপনাদের এফেক্ট করবে। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার কথা এবং হবে আমি মনে করি যদি আনফরচুনেটলি তারেক BN সাহেব যদি তাদেরকে সাপোর্ট না দেয়। সাপোর্ট না করে। এখন যদি সাপোর্ট করে তো এদেরও খারাপ পরিণত হবে। কারণ দেশের মানুষ আর ওই পর্যায়ে নাই। দেশের মানুষ আওয়ামী লীগের প্রচন্ডভাবে ঘৃণা করে। আপনি খেয়াল করবেন অনেক মানুষের যারা বিএনপি করতো, আমার জানাশোনা অনেক ফ্রেন্ড আছে। বিএনপি করতো তারা বলতেছে আমরা ভোট দেব দাঁড়িপাল্লায়। আমি বললাম কেন? আপনি তো ছোটবেলা থেকেই বিএনপি করেন। ধানের শীষ করতেন। এখন আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন। কই ওই দাঁড়িপাল্লার এই সরি ধানের শীষের আগে ধানের শীষ নাই। এখন ইন্ডিয়ার ধানের শীষ হয়ে গেছে। আহা! তাহলে এটা তো খুব খারাপ জিনিস। আমরা তো অবশ্যই, অবশ্যই। ছোটবেলা থেকে আমরা জিয়ার আদর্শ দেখছি। জিয়ার রহমানের সামনাসামনি না দেখলেও তার আমি দেখছি আমার আঙ্কেল খুব কান্না করতেছিল। আমি কই আঙ্কেল আপনি কান্না করেন কেন? প্রেসিডেন্ট মারা গেছে। প্রেসিডেন্টটা কে? কয় জিয়াউর রহমান। তো ছোট সময় থেকে মানে শুনি এই জিনিসটা আমার মাথায় আছে, খেলতেছে। এরপরে দেখেন আপনার তার দেশের যে নিয়ে চিন্তাধারা মানুষের জন্য। যে আমার মা, আমার বাবা, আমার মা মুরগি ইয়ে করতেন বাসায়। মুরগি আমাদের পালতো। বাংলাদেশে এগুলো নাই, মুরগি পালন। হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা করতে পেছনে একটু ব্যাকইয়ার্ড জায়গা আছে ওখানে আ ফুলকপি, দাঁড়া এগুলো আপনার ঢাকার বাড়িতে। হ্যাঁ, আমার গ্রামের বাড়িতে বাংলাদেশে। তো এগুলো জিয়াউর রহমানের শিক্ষা ছিল যে এতটুকু জায়গা থাকলে আপনি এটারে ব্যবহার করেন, কাজে লাগান। কাজে লাগান। তো এগুলো আমরা দেখছি আমার বাবা করছে। তো সেই ক্ষেত্রে জিয়া রহমান হি ওয়াজ গুড ম্যান। তো রাইট। আমরা যদি এইগুলো করে আর হাসিনাকে তথা আওয়ামী লীগকে আমরা আ বাংলাদেশের মানুষ ঘৃণা করতেছি। আর যারা ঘৃণা করতেছে ব্যাপারটা এরকম না যে আমি আপনার কাছে কিছু ফয়দা চাইলাম আপনি দিলেন না। সেজন্য না। আপনি আমাকে হার্ট করছেন। আপনি রাইট, চিন্তা করেন আপনার রাইট। সরাসরি গুলি করার অর্ডার দিচ্ছেন। একটা বাচ্চা মারা গেছে যে বাচ্চা তার বাবার কোলে অথবা তার মায়ের কোলে। আহা! কি নির্মম ছিল ওই কি নির্মম সময়গুলো। ছিল ওই উফ! সময়। আর আমরা কোনো দিন ঘুমাইতে পারিনি। বিলিভ অর নট। আমি চিন্তা করতাম আমার রিলেটিভ সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে। কোন দিন জানি শুনি যে তার গুলি হইছে। মারা ইস, গেছে। ইস! কি নির্মম ছিল সময়টা। খুব কঠিন ছিল। স্পেশালি ৪ আগস্টের রাতটা আমরা কেউ ঘুমাইতে পারি নাই ভাই। না, এখানে আমরা যারা এখানে ছিলাম আমরা কেউ ঘুমাইতে পারি আমরা নাই। ঘুমাইতে পারি নাই। আমার ওয়াইফ তো নাই। তো তার রিলেটিভ ছিল। আমরা কেন আশা করি যে মনে থেকে বলি যে আওয়ামী লীগ না ফিরে আসুক। তার একটাই কারণ যে আমরা অনেক আঘাতপ্রাপ্ত। আর তারা ক্ষমা চাইতেছে না তো। ভুলটা স্বীকার করছে না। ভুলটা স্বীকার করতেছে না যে আমরা ভুল করতেছি। আমরা তো দেখেন আমরা এই দেশে যারা বসবাস করি আমেরিকাতে, জাস্ট আমি এখানে যাওয়ার সময় যদি আমরা পাই একটু মানে উইদাউট থিংকিং হুম, আই এম সরি হুম। আমরা বলি একটা হচ্ছে অ্যাপোলোজাইজ। অ্যাপোলাইজ আমরা বলি বাট এটা এই হার্ট ইউ বাট রাইট। হয়তো আপনি একটু শুনলে লাগলো কিনা আমরা বলি এই যে একটা sorry। রেসপেক্ট এটাই তো ভালো লাগার জিনিস। এটাই ভালো লাগা। তা আপনি যদি সরি বলেন আমার দোষের কিছু নাই তো। নাই, কিন্তু দোষটা স্বীকার করবে না। একটা করবে না। বার আপনি তারা এতবার অডিও বক্তব্য দিয়েছে শেখ হাসিনা বা অন্যদের একটা নেতা কর্মীর মধ্যে কোনো অ্যাপোলোজাইজ নাই। তাদের ভিতরে অ্যাপোলজিস নাই। তারা চিন্তা করে যে আমরা যদি অ্যাপোলজি করি আমরা বুঝি হেরে গেলাম, রাজনৈতিকভাবে হেরে গেলাম। না। ওই দিন শেষ। ওই যে একটা ভুল স্বীকার করলে যে অনেকে বলে রাজনৈতিক মৃত্যু ঘটলো না। না, আরো ভালো হলো। আরো সুযোগ আছে। রাইট, সুযোগ। আচ্ছা, আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আপনার কাছ থেকে। খুবই চমৎকার করে আপনি আমাদের দর্শকদের জন্য ভালো কথা বলেছেন। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আপনি কিছু কোনো বার্তা দিতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে? অবশ্যই আমি প্রথমের দিকে বলতেছিলাম, এখনো বলি যে বাংলাদেশের মানুষের জন্য সহনশীলতার কোনো বিকল্প নেই। কোন রকম দাঙ্গামা এগুলো না হোক। নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক। যেই হোক সেই আমাদের এই দেশে দেখেন উদাহরণ সহকারে বলি। জি। আমি ইলেকশনের যখন হিলারি ক্লিনটন আর বুশ না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ছিল, ট্রাম্প প্রথমবার তখন ইলেকশন। আমি মিষ্টি নিয়ে বসে রয়েছি। আমি জানি যে পাস করবে। তো I was like 95 I'm quite sure হিলারি ক্লিনটন পাস করবে। কিন্তু করেনি। তো আচ্ছা। ডোনাল্ড ট্রাম্প তো আমাদের ওই সময় প্রেসিডেন্ট ছিল, এখন প্রেসিডেন্ট। রাইট। সমস্যা নাই তো। না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। তাহলে আপনারা যারাই আছেন বাংলাদেশের মানুষ প্লিজ আপনারা সহনশীল হন। একে অন্যের সাথে ঝগড়া প্লাস কোন রকম উত্তেজনাপূর্ণ কিছুই করবেন না যাতে দেশের মানুষের কষ্ট হয়। আর আপনারা যারাই নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হবেন, দেশের জন্য কিছু করার চেষ্টা করেন। আর বাংলাদেশ থেকে হরতাল, ধর্মঘট, রাস্তায় মানুষের বদারেশন করার চিন্তা ভাবনা ছেড়ে দেন। আস্তে আস্তে দেশটাকে ভালোবাসার চেষ্টা করেন।
বাহ, আমরা চাই দিন শেষে দেশটা আমাদের সবার, সবার। এবং আপনারা থাকবেন দেশের মধ্যে, আপনাদের স্বার্থেই, সবার নিজেদের স্বার্থে দেশটাকে ভালোবাসুন, ভালো কাজ করুন। অনেক ধন্যবাদ নূর আমিন, আপনি চমৎকার কথা বলার জন্য। জি দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আইবিটিভির সাথে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।